বিসমিল্লাহির রহমানির রহিম। কলতসদী হাফিজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আজকে ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মামা আব্দুল্লাহ আল মামুন, সভাপতি শিমুল ইউনিয়ন বিএনপি, উপস্থিত আমন্ত্রিত উলেমা একরাম ভাইয়েরা, রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা অতীতে দেখেছি ক্ষমতা আর নেতৃত্ব মানে কর্তৃত্ব। আমি যাহা বলিব, আমি যাহা চাইব তাই হবে। এখানে জনগণ, গণতন্ত্র, মানুষ, প্রতিষ্ঠান কারো কোনো গুরুত্ব নাই। এবং এরকমভাবে চলতে চলতে এমন একটা অবস্থায় দেশটা গিয়েছিল যে আমরা সবাই হতাশ হয়ে গিয়েছিলাম, আসলে এই দেশে হবেটা কি। হ্যাঁ, কোনো দেশে অনেকের লাগে না, দেশ এমনি এমনি আল্লাহ চালায়, কিন্তু আমরা যাদেরকে দায়িত্ব দিই অনেক ভালো কিছু হবে, সত্যিকারের জনগণের কল্যাণ হবে, সেরকম আলামত আমরা অনেক বছর এই বাংলাদেশের মাটিতে দেখি নাই। আমি নেতৃত্ব নিয়ে এবং কিভাবে মানুষের কল্যাণ করতে হয়, কিভাবে মানুষের দায়িত্ব পালন করতে হয়, এর নিয়ে একটি গল্প বলবো কয়েক মিনিটে। আমার আরও 2-3টা ওয়াজে যেতে হবে, সেজন্য হয়তো বেশি কথা বলবো না। আর একটা ব্যাপার হলো, আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমাদের দায়িত্ব হলো আপনি আমাকে যখন দাওয়াত দিবেন, আমন্ত্রণ করবেন, সেখানে এসে আমাদের দেখা করে যাওয়া যে আপনি দাওয়াত দিয়েছেন, নেতা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে আসছি, আমার দায়িত্ব পালন হলো। এবং আমাদের যারা নেতা কর্মীরা থাকে তারা আশা করে তাদের নেতা এরকম একটি অনুষ্ঠানে আসবেন, পারলে সুযোগ থাকলে সাহায্য সহযোগিতা করবেন, কোনো সমস্যা থাকলে সমাধান করবেন। এটাই তো একটা নেতার, জনপ্রতিনিধির দায়িত্ব। কিন্তু এই জিনিসগুলো অতীতে অন্যভাবে পালিত হয়েছে। অনেকে ভেবেছে ওখানে গিয়ে আমার লাভ কি, আমার সুযোগ সুবিধা কি আছে, ওখানে গিয়ে আমার একজনের চাকরি হবে কিনা, আমার অন্য রকম টাকা পয়সার সুবিধা পাবো কিনা। এক একজন এক একভাবে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব নিয়ে চলার চেষ্টা করেছে। আমি যে গল্পটা বলবো অনেকে জানতেও পারেন, তবু আমি আমার মতো করে বলছি। দক্ষিণ আফ্রিকার নেতার নাম নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা একটা আন্দোলন শুরু করেছিলেন 60 দশকে। সেটা হলো ও দেশের 70% উপরে লোক কালো, ব্ল্যাক, কিন্তু এরা কোনো ভোটার না, কোথাও চাকরি পায় না। অনেক জায়গায় যদি বিশেষ কারণে চাকরি হয়ে থাকে, প্রমোশন হয় না, এবং তারা নানা রকম নিপীড়ন নির্যাতনের মধ্যে আছে। নেলসন ম্যান্ডেলা যেহেতু একজন ব্ল্যাক, কালো, সে দেখলো যে না, কালোদের পক্ষে আমাকে লড়তে হবে। সে একটি নতুন দল করে সেই দলের নেতৃত্ব দিলেন এবং আন্দোলন শুরু করলেন। সরকার সাদারা ছিল, সাদারা তাকে 63 গ্রেপ্তার করে বিচারের আগেই তাকে জেল খাটা শুরু হলো এবং 1963 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। যাবজ্জীবন আমাদের দেশে যেরকম আছে যে 12 মাস 9 মাসে কাউন্ট হয়, এক সময় ছিল যাবজ্জীবন মানে 10 বছর, পরে হলো 20 বছর, পরে হলো 30 বছর, এবং একটা পর্যায়ে হাইকোর্ট থেকে যাবজ্জীবন কমাতে কমাতে অনেক কমেও যায়। কিন্তু পৃথিবীতে অন্য জায়গায় যাবজ্জীবন মানে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিনই জেলখানায় থাকতে হবে, জেলখানা থেকে জামিন পাওয়ার কোনো সুযোগ নেই। নেলসন ম্যান্ডেলা যাবজ্জীবন কারাদণ্ড, সারা পৃথিবীর মানুষ নানা রকম রিকোয়েস্ট করতে থাকলো। নেলসন ম্যান্ডেলা তার নামে সংগঠন বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হলো। অবশেষে সেই সাদা গভর্নমেন্ট 90 সালে 27 বছর পরে নমনীয় হলো
এবং তারা নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দিলেন 1990 সালে। 63 থেকে 90 বছর পৃথিবী ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা একটি দলের চেয়ারপারসন এত বছর জেল খেটেছে এরকম আমি জানি না। তো নেলসন মুক্ত হয়ে আবার দলের সাথে সম্পৃক্ত, তাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে যারা ব্ল্যাক এতদিন ভোটার হয়নি তাদেরকে নতুন করে ভোটার করতে হবে। সে ভোটার করতে এক বছর সময় লাগলো। তারপরে 1993 থেকে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তির জন্য। 94 সালে উনি রাষ্ট্রপতি পদে দাঁড়ালেন এবং উনি নিশ্চিত যে উনি বিজয়ী হবেন, কারণ বেশিরভাগই কালোদের জন্য উনি 27 বছর জেল খেটেছেন। উনি 1918 সালে জন্মগ্রহণ করেছেন, 2013 সালে মারা গেছেন 95 বছর বয়সে। উনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। নির্বাচিত হয়ে ওনার একটা অভ্যাস হলো যে আমি তো অনেকদিন কষ্ট করেছি, বেশি দিন বাঁচবো না, তো ঠিক আছে মানুষের সুখ দুঃখ। অনেক আগে আমরা যেরকম শুনেছি ইতিহাসে, খলিফারা রাতে রাতে বাড়ি বাড়ি হেঁটে হেঁটে দেখতেন মুসলমানদের অবস্থা কি, কার বাসায় কিরকম কষ্ট, রাতে খায় কিনা। সেরকম ওনার একটা হ্যাবিট হলো অল্প কয়েকজন 4-5 জন সিকিউরিটি নিয়ে উনি বিভিন্ন জায়গায় যেতেন, সেসব জায়গায় খোঁজ খবর নিতেন। এরকম একদিন দুপুরবেলা আসে 4-5 জন সিকিউরিটি নিয়ে, যারা সিভিল দেশে আমাদের ডিবি পুলিশে যেরকম করে কোমরে প্রশ্ন থাকে, একটা সিভিল দেশে যান। আজকাল তো ডিবি পিছনে লেখা থাকে, আমরা 2-4 বছর আগে দেখছি আমাদের গ্রেপ্তার করার জন্য ডিবি আসতো, ডিবি দূর থেকে বোঝা যেত না ডিবি। তো সেরকম একটা রেস্টুরেন্টে আসতো, ম্যানেজারের সাথে কথা বললেন, রেস্টুরেন্টটা কে মালিক, এখানে কেমন খাবারে অর্ডার দিলেন। তো অর্ডার দিয়ে খাবার আসতে আসতে উনি দেখলেন দূরে একটা টেবিলে একজন বয়স্ক ভদ্রলোক চা খাচ্ছেন। তখন দুপুর 12টা বাজে। উনি তার সিকিউরিটি লোককে বলেন যে ওই ভদ্রলোককে ডেকে আনো। উনি তার সিকিউরিটি লোক গিয়ে বললো যে আপনাকে রাষ্ট্রপতি ডাকেন। উনি তার ডাকে এসে তার সামনে বসতেন, বললো আপনি কেমন আছেন। উনি কোনো কথা বলে না, মাথা নিচু করে আছেন। বলে যে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সাথে খান। উনি কিছুই বলে না। তারপর খাবার অর্ডার দেওয়া হলো, নেলসন ম্যান্ডেলা খেতে যাবেন, বলে যে আপনি খান। উনি চামচ দিয়ে নাড়াচাড়া করছে, কোনো কিছু খাচ্ছে না। তার সিকিউরিটি লোক বললো স্যার লোকটা মানে অসুস্থ, তাকে আশেপাশে বাড়ি হবে পৌঁছে দিয়ে আসে। নেলসন বললো যে ঠিক আছে তাকে বাসায় দিয়ে আসো। লোকটা বলে যে আমি যেতে পারবো একা একা, কিন্তু নেলসন ম্যান্ডেলার সিকিউরিটি লোকটা তাকে একটু জোর করে তাকে গাড়িতে করে, সে গাড়িতে উঠতে চায়নি, তারপর তাকে গাড়িতে করে তার বাসা তার পরিবারের হাতে দিয়ে আসতো। নেলসন ম্যান্ডেলা কোনো খাবার খাচ্ছেন না। ওরা আসার পরে তার সিকিউরিটি লোক বলছে যে স্যার ওই লোকটা আসলে খুব অসুস্থ, হাঁটতে পারে না, তার বাসার দরজা পর্যন্ত এগিয়ে দিলাম, তার ওয়াইফ এসে তাকে ধরে নিয়ে গেল এবং আমাদের দিকে খুব অবাক হলো, আতঙ্কিত হলো যে আমরা কারা তাকে ধরে নিয়ে আসছে। তাকে বাসায় গিয়ে চলে আসছেন। তখন নেলসন ম্যান্ডেলা বলছে আমি যখন জেলে ছিলাম এই লোকটা ছিল আমার সুপারভাইজার, আমাকে অনেক পিটাইছে। কখনো যখন আমি পিটানের চোটে পানি চেতাম সে আমার মুখে পেশাব করে এবং আরো অনেক অত্যাচার করতো। আজকে সে রাষ্ট্রপতি হয়ে তাকে যখন এরকম একটা সেবা দিচ্ছে, সে বিশ্বাস করতে পারছে না একটা রাষ্ট্রপতি এরকম আচরণ করতে পারে। অতএব ইচ্ছা করলে সে অনেক রকম ব্যবস্থা নিতে পারে, যেটা তার ক্ষতি হতে পারে, তাকে জেলে দিতে পারে, আরো অনেক কিছু। রাষ্ট্রপতি ক্ষমতা আমরা জানি একটা দেশের রাষ্ট্রপতির সর্বোচ্চ ক্ষমতা। গল্প এখানেই শেষ। এই কথাগুলো বলা উদ্দেশ্য হলো ক্ষমতা আপনার কয়দিন, আপনি বাঁচবে কয়দিন, আপনি এমপি হইলে আপনি কি হইল, সারা জীবন তো এমপি থাকবেন না, সারা জীবন তো চেয়ারম্যান থাকবেন না। আপনি কি করে গেলেন মানুষের জন্য যে মানুষ আপনাকে মনে রাখবে? আপনি কি প্রতিষ্ঠানের জন্য, এই এলাকার জন্য কি করেছেন? তো সেটা যারা ভুলে যায়, তো সেটা তার নিজের ভাগ্য নিজেকেই তার দেখতে হবে, মানুষ দেখবে না। এটা আপনার মনে রাখতে হবে। 5ই আগস্ট আমরা এতদিন জানতাম যে অনেকের বিচার পরকালে হয়, বেহেশত না দুচোখ, এটা আল্লাহ বিচার করবেন। কিন্তু কিছু কিছু বিচার যে এই কালো হয় আমরা এরকম দেখেছি, শুনেছি, কিন্তু এরকম একটা বিচার বাংলাদেশের মানুষের জন্য দরকার ছিল। এবং এটা যদি আমরা মনে রাখি যে আসল ক্ষমতা আল্লাহর কাছে, আমি আপনি চেয়ারম্যান মেম্বার কি আমরা কিছু না, আমার সাময়িকভাবে একটা দায়িত্ব পেয়েছি,
আমাদের কাজ হলো জনগণের সেবা করা, জনগণের উপর মাতবুরি করে না, জনগণকে ক্ষমতা দেখানো না। এটা যে হয়েছে, এখন এটার জন্য আমরা সবাই মনে রাখি। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনপ্রতিনিধি হব, তারা যেন আরো বেশি মনে রাখি। কারণ যে যেরকম করবে তার জন্য সেরকম ভাগ্য, সেরকম বিচার, সেরকম ব্যবস্থাও কিন্তু সামনে আছে। এরকম হবে না হয় এরকম কাছাকাছি হবে। তা আসুন আমরা যার যা অবস্থান থেকে যে যে প্রতিষ্ঠানের দায়িত্ব আছে এমন কিছু করেন যেটার জন্য প্রতিষ্ঠান মনে রাখবে, মানুষ মনে রাখবে, এলাকা মনে রাখবে, তাহলে আপনার দায়িত্ব সার্থক হবে। কারণ আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব না হলে আল্লাহর কাছে তো কৈফিয়ত দিতে হবে, মানুষের কাছেও কিন্তু কৈফিয়ত দিতে হবে। আর যদি আপনি ভোটে পাস না করেন তাহলে কৈফিয়ত দিতে হবে না, কিন্তু ভোটের মাধ্যমে হইতে হইলে পরে 5 বছর পরে কিন্তু আপনার হিসাব নিকাশ হবে। আমি দেখি নাই, আমার জানা নাই যে সত্যিকারে ভোটে কোনো খারাপ মানুষ কোনোদিন কোনো জায়গায় হয়েছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি হয় নাই। যখন সিল চাপড়তে হয় তখন অনেক গরু, ছাগল, ভেড়া অনেক বড় বড় পদে নির্বাচিত হয়। এটাই বাস্তবতা। এরা যদি ভোটে হইতো তাহলে এই আকাম করতে পারতো না যে আকাম তারা 15 বছর করেছে। আসুন আমরা সত্যিকারে ভোটের জনপ্রতিনিধি দিতে চাই, আপনাদের ভোট নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, এবং আপনাদের জন্যই কিছু করতে পারি যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু চলে আসছি, এটা মামুনের গ্রাম, মামুন বলেছে যে ভাই এখানে কিন্তু আসতে হবে, মানুষ খুব আশা করে আছে। কারণ অনেক বছর যে গল্প বললো যে আওয়ামী লীগের নেতারা 1 বা 5 বছর চলে গেছে, আমার সৌভাগ্য এরকম একটি গল্পের মাদ্রাসায় আজকে আমি দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। আমি ব্যক্তিগতভাবে 25,000 টাকা এই মাদ্রাসার জন্য নগদ দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।